দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সাথে আছি আমি সার্ভার সুমন। আজ সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আমরা কথা বলবো সুরক্ষায় কোভিড-19 টিকা এই বিষয়টি নিয়ে। আমরা জানি অতীতে যত মহামারী এসেছে এর একটি মহামারীও টিকা ছাড়া কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। করোনা ভাইরাসের ক্ষেত্রেও সেই কথাটি সত্য এবং এই জন্য সর্বোচ্চ মেধা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এরই মধ্যে প্রায় 5টি টিকা সফল এবং নিরাপদ ঘোষিত হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত করেছে এবং একই সাথে বিভিন্ন দেশের যে প্রতিনিধিরা আছে, বিভিন্ন দেশের যে নিয়ন্ত্রক সংস্থাগুলি আছে তারাও অনুমোদন দিয়েছে। বাংলাদেশে এই অনুমোদন পাওয়া টিকা হচ্ছে কোভিড-19 যে টিকাটি ব্যবহার হচ্ছে সেটি অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটি, অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির যৌথ গবেষণায় যে টিকাটি উদ্ভাবিত হয়েছে সেই টিকাটি বাংলাদেশে এই মুহূর্তে টিকাদান কার্যক্রম সেই টিকাটি দিয়ে চলছে। আমরা একটি গবেষণা হয়েছে বাংলাদেশে একমাত্র গবেষণা বলতে হবে যে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় একটি গবেষণা করেছে যে টিকা অর্থাৎ অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে যারা নিয়েছেন তাদের আসলে এর পর আসলে কি হলো, তারা কি কম আক্রান্ত হলেন, তারা কি হাসপাতালে কম যেতে হলো, এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন সিভাসুর একদল গবেষক। আমরা সেই গবেষণা টিমের সাথে কথা বলবো। আসুন পরিচয় করে দিই সবার সাথে। আমরা শুরুতেই পরিচয় করে দিতে চাই চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাস। আপনাকে স্বাগত জানাচ্ছি সুরক্ষা প্রতিনিধি অনুষ্ঠানে। এছাড়া আমাদের সাথে আছেন সিভাসুর ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শারমিন চৌধুরী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আরও আছেন সিভাসুরে মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের শিক্ষক ডক্টর ইফতেখার আহমেদ রানা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিনিধি অনুষ্ঠানে। ডক্টর গৌতম বুদ্ধ দাস, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনারা এটা গবেষণা করছেন খুব সম্প্রতি, সেটি পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় এসেছে। আমরা জানি যে আপনারা 200 জন টিকা গ্রহীতার উপরে যে গবেষণাটি করেছেন এবং গবেষণার ফাইন্ডিংসটি হচ্ছে যে যারা টিকা নিয়েছেন অক্সফোর্ডে তাদেরকে অপেক্ষাকৃত কম হাসপাতালে যেতে হয়েছে, হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এটার বিস্তারিত যদি একটু বলতেন। ধন্যবাদ চ্যানেল 24-কে। আজকের এই গবেষণাটি আমরা যখন কোভিড-19 টিকাটা শুরু করা হয় ফেব্রুয়ারি 7 তারিখ থেকে, তখন এরপরে আমাদের একটা গবেষক দলের সাথে আমরা একটা বসি এবং দেখলাম এটা আসলে এফিকেসিটা কত, ফলাফলটা কি হতে পারে, সেটার উপর আমরা কিছু প্যারামিটার নিলাম। প্যারামিটার নিয়ে তারপরে দেখলাম আমাদের যেহেতু একটা কোভিড ল্যাব আছে যেখানে আমরা প্রতিদিন 300-400 স্যাম্পল আমরা পাই এবং ওর থেকে যে টেস্ট করি এতে পজিটিভনেস কতগুলি আসে, তারপর ওর থেকে আমরা বললাম এই 2 মাসের মধ্যে আমরা 1756টি আমরা পজিটিভ পেয়েছিলাম। এই 1756 পজিটিভের মধ্যে আমরা 200 জনকে পেয়েছি যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন এবং তারা প্রথম ডোজ টিকা নিয়ে আক্রান্ত হয়েছিল। এই আক্রান্ত ব্যক্তির সাথে আমরা প্রতিদিনই তাদের সাথে একটা যোগাযোগ করি টেলিফোন মারফতে এবং মাঝে মধ্যে তাদেরকে ব্যক্তিগতভাবেও আমরা অনেক গবেষক তাদের সাথে দেখা করেছেন। এর মধ্যে দেখা যাচ্ছে আমাদের 200 জনের মধ্যে 165 জন আমাদের এখানে তাদের বাসায় খুব মৃদু সংক্রমিত এবং তাদের মৃদু লক্ষণে তারা আছেন এবং কিছুদিন পরে উইদিন 10 ডেজে তারা কিন্তু স্বাস্থ্যগত দিক দিয়ে তারা ভালো হয়ে গেছেন। এবং এই 165 জনের পরে যে 35 জন ছিল তারা হসপিটালে গিয়েছেন এবং হসপিটালে যাওয়ার পরে অনেকে কিন্তু কোভিড হইলেই তার একটা ভিতরে ভেঙে যায়, আমি হসপিটাল না গেলে নাও বাঁচতে পারি, এই জন্য সকলে গেলেন। এর মধ্যে থেকে আমরা শ্বাসকষ্ট যারা হয়েছিল 16 জন, তাদের অক্সিজেন লেগেছিল কিন্তু অক্সিজেনের মাত্রাটা ছিল 90, মানে খুব অল্প পরিমাণ অক্সিজেনই তারা 2-3 দিন অক্সিজেন নেওয়ার পরে তারাও কিন্তু স্বাস্থ্যগতভাবে ভালো হয়ে গেছে। এবং আর যারা 16 জন তাদের অক্সিজেন তো আমি বললাম, আর বাকিদের কিন্তু অক্সিজেন লাগেনি 35 জনের মধ্যে। এই আর একজন ব্যক্তি যার কিডনি ট্রান্সপ্লান্ট করা ছিল এবং পরবর্তীতে সে আইসিইউতে গিয়েছিল এবং আইসিইউতে থেকে 3-4 দিন পরে সে মৃত্যুবরণ করে। তো এতে আমরা বুঝতে পারি এর মধ্যে আমরা সকলের আবার নেগেটিভ টেস্ট করেছি। নেগেটিভ টেস্টে দেখা যাচ্ছে 190 জনই কিন্তু কোভিড মুক্ত হয়ে গেছে, 190 জন। আর বাকি যে 9 জন, এই 9 জন এই অল্প কিছুদিন আগে আমাদের রেজাল্ট হওয়ার বোধহয় 7-8 দিন আগে তারা আক্রান্ত হয়েছিলেন। তাদেরও এখন সবাই বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং সকলেই এখানে
মানে স্বাস্থ্যগত ভালো আছেন এবং তারা অচিরই কোভিড মুক্ত হবেন। এছাড়াও দেখা যাচ্ছে 129 জন কোমরবিডিটি নিয়ে আক্রান্ত হয়েছেন। এখানে কোমরবিডিটি বলতে আমরা হাই ডায়াবেটিস ছিল, তার তার ছিল অন্যান্য এবং অসুখ ছিল। বিভিন্ন ধরনের ওষুধ ছিল। এবং আমরা দেখেছি ম্যাক্সিমাম সময়, যেহেতু আমরা তখন 40-এর নিচে কাউকে কোনো ভ্যাকসিন দেওয়া হয় নাই, যারা আক্রান্ত হয়েছিলেন তারা কিন্তু ম্যাক্সিমামই ছিল 60 ব্যক্তি এখানে ম্যাক্সিমাম লোক ছিল। এই জন্য আমরা বলতে পারি কোভিড এর যে আমরা যে ভ্যাকসিনটা নিচ্ছি, আমরা আমরা ফলাফলের দিকে বলেছি, এতে আপনাদের মানে এখানে স্বাস্থ্য ঝুঁকিটা অনেক কম হবে এবং অনেকখানি মৃত্যু ঝুঁকি কম হবে। কম থাকবে। অধ্যাপক শারমিন চৌধুরী, আপনি ডক্টর গৌতম বুদ্ধ যেটি বলছিলেন যে মৃত্যু ঝুঁকিটা কমায়, আসলে মৃত্যু ঝুঁকিটা কিভাবে কমিয়ে আনতে পারে, আপনি কিছু যোগ করবেন কিনা এর সাথে? ধন্যবাদ। স্যার যেটা বলছিলেন আর কি, যে আমরা 200 জনের উপরে এই স্টাডিটা করেছি এবং এই 200 জনই কিন্তু 60 ঊর্ধ্ব আর কি ছিলেন। হ্যাঁ, তো আমরা জানি যে কোভিড-19 প্রথম থেকেই যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা একটু বয়স্ক লোক, যারা একটু বয়স্ক ব্যক্তিরা আছেন তারাই বেশি আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু মৃত্যুও বেশি হয়েছে। এটা আমরা প্রথম থেকেই এই প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি কোভিড-19-এ। তো আমাদের এই স্টাডিতে 200 জনের মধ্যে বেশিরভাগই আসলে বয়স্ক ছিলেন, কিন্তু তাদের মধ্যে আমরা দেখছি যে বেশিরভাগেরই মানে স্বাস্থ্য ঝুঁকি একেবারেই কম ছিল। তাদেরকে কিন্তু হসপিটালাইজই হতে হয়নি। হ্যাঁ, হসপিটালাইজই হতে হয়নি। আর অক্সিজেনের প্রয়োজনীয়তা হওয়া এটাও খুবই কম ছিল। তো সব দিক মিলে আমরা বলতে পারি যে আসলে আমরা বয়স্কদের মধ্যে স্টাডিটা করেছি এবং যেটা হচ্ছে সবচেয়ে রিস্ক গ্রুপ ছিল কোভিড-19-এর, এবং টিকা নেওয়ার কারণে দেখা যাচ্ছে তাদের মধ্যেই কিন্তু স্বাস্থ্য ঝুঁকি একেবারেই কমে এসেছে। জি জি, তো এটাই একটা আশার ব্যাপার আর কি আশার আমাদের। ব্যাপার, অবশ্যই অবশ্যই। এবং যারা টিকা নিয়ে এখনো সন্দেহে আছেন তাদের আপনাদের গবেষণা দিয়ে আসলে সেই সন্দেহ কেটে যাক, আমরা এটি আশা করি। ডক্টর ইফতেখার আহমেদ রানা, আপনি তো একজন মাইক্রোবায়োলজিস্ট এবং ভেটেরিনারি পাবলিক হেলথ নিয়ে পড়ান। আপনার কাছে কি মনে হয় আসলে এই বিষয়টি কেন কাজ করলো, মানে এভাবে, মানে টিকা আমরা জানি যে একটি নির্দিষ্ট পর্যায়ে নিরাপদ বলেই অনুমোদন দেয়া হয়েছে, এরপরে এই গবেষণাটি করতে আপনারা আসলে কেন আগ্রহী হলেন, এটি যদি আপনি বলতেন। যে আমাদের যখন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন যখন ফার্স্ট বাংলাদেশে লঞ্চ করলো সরকার, এমনকি সরকার এবং আমরা আসলে সরকারের প্রতি খুবই কৃতজ্ঞ যে খুব কম সময়ের মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিন আমাদের দেশে আনে, সরকার কিন্তু বিনামূল্যে এই ভ্যাকসিন আমাদেরকে দিয়েছে। কিন্তু ভ্যাকসিন আসার পরে মানুষ যদি খুবই কম সময়ে এই ভ্যাকসিনটা সারা দুনিয়াতে মানে ছড়াই দেওয়ার প্ল্যান ছিল, এমনকি বাংলাদেশ ওই ভ্যাকসিনটা খুব কম সময়ে পায়। মানুষের মধ্যে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ছিল যে আসলে ভ্যাকসিন নেওয়ার পরে সে আক্রান্ত হবে কিনা, অথবা ভ্যাকসিন তাকে কোনো ক্ষতি করবে কিনা। কারণ ভ্যাকসিন নিয়ে কিন্তু মানুষের একটা অনীহা প্রকাশ হচ্ছিল। এমনকি অনেক মানে এডুকেটেড পার্সন এবং যারা গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ আছে তাদের ভ্যাকসিন সম্পর্কে ধধারণা নাই, মানে একটা রিউমর থাকে যে মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে মানুষ আক্রান্ত হইতেছে কিনা, নাকি ভ্যাকসিন নিজেই মানুষকে আক্রান্ত করতেছিল। এই ধরনের অনেক কুষাণ মানুষের মধ্যে উঠে আসছে। এট দ্য সেম টাইম যে সকল মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল, পরে কোমরবিডিটি, যে আমাদের প্রথম স্যার বললেন ডায়াবেটিক, তারপর তাদের হৃদরোগ ছিল, বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে কি ধরনের প্রভাব এই ভ্যাকসিনের আছে, এটা নিয়ে আমাদের তখন আমরা চিন্তা করলাম যে এই ধরনের একটা যদি স্টাডি হয় তাহলে আমরা চট্টগ্রাম অঞ্চলের একটা স্টাডি দিয়ে আমরা রিফ্লেক্ট করতে পারবো যে এক্সপোর্ট এক্সট্রাজেনিকার যে ভ্যাকসিন আছে তার ইফিকাসি আসলে কেমন, আসলে সে মানুষকে প্রোটেকশন করতে পারতেছে কিনা। আমরা সাধারণত জানি যে যখন মানুষ একটা ভ্যাকসিন গ্রহণ করে, এই ভ্যাকসিন গ্রহণের 7 থেকে 14 দিনের মধ্যে তার বডিতে একটা অ্যান্টিবডি টাইটার ডেভেলপ হয়, এবং এই অ্যান্টিবডিটাই কিন্তু পরবর্তীতে ভাইরাসের এগেইনস্টে মানুষকে প্রোটেকশন দেয়, সেটা আমরা জানি। তবে এখানে মানুষের অনেক সন্দেহ ছিল, ডাউট ছিল, এমনকি বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কোন ধরনের স্টাডি মানে ছিল না বর্তমানে বাংলাদেশে, এবং স্টিল নাও কোনো স্টাডি নাই বা আমাদের সিবাসুর এগেইনস্টে। তো আমরা যেহেতু অন্যান্য দেশে বিভিন্ন ট্রায়াল হয়েছে ভ্যাকসিন দেওয়ার পরে, কেউ বলতেছে 80% এফিকাসি, কেউ 70%, কেউ 90%, আর এটা খুবই একটা মানে বাইরের দেশের ডাটা ছিল যেটা বাংলাদেশে ছিল না। তো এই ক্ষেত্রে আমরা মনে করলাম যদি আমরা চট্টগ্রাম অঞ্চলকে আমরা ল্যাবকে কেন্দ্র করে যদি আমরা একটা স্টাডি করতে পারি মানুষের মধ্যে আসলে এই ভ্যাকসিনের ইনফ্লুয়েন্সটা কেমন, তো এইটাকে উদ্দেশ্য করেই যে আমরা এই স্টাডিটা করছি। যে স্টাডিতে আমাদের
যে আমাদের গৌতম বুদ্ধ স্যার, বিসি স্যার স্যার আমাদেরকে সরাসরি প্ল্যানিং এমনকি আমাদের পুরা স্টাডিতে আমাদের পুরা লজিস্টিক সাপোর্ট স্যার আমাদেরকে দিয়েছিলেন। তো আমরা জি একদল গবেষক, টোটাল 7 জনের একটা গবেষক দল আমরা এটা সম্পন্ন করতে পেরেছিলাম। জি জি অধ্যাপক গৌতম বুদ্ধ যেটি বলছিলেন যে 200 জনের উপর আপনারা এই স্টাডিটি করেছেন, তো যে কোনো গবেষণা হিসেবে 200 জনের স্যাম্পল সাইজটা ছোট কিনা, মানে গবেষণার আমরা এই কথাটি আলাপ করব, কিন্তু বিরতি থেকে ফিরে আসার পর আমরা এই বিষয়টি নিয়ে আলাপ করব, আপনার কাছে জানতে চাইব। দর্শক, সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে সময় হলো একটি বিরতি থেকে ফিরে এসে আজকের অতিথি এবং বিষয় নিয়ে আবার কথা হবে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমরা আজ কথা বলছি সুরক্ষায় কোভিড-19 টিকা নিয়ে। ডক্টর গৌতম বুদ্ধ দাস, আপনার কাছে বিরতিতে যাবার আগে জিজ্ঞেস করছিলাম যে স্যাম্পল সাইজ হিসেবে 200 জন ছোট কিনা, কিংবা এই 200 জনের স্টাডির উপর একটি সামগ্রিক সিদ্ধান্ত দিয়ে দেওয়া যায় কিনা, আপনি কি মনে করেন? না, আমি আপনাকে বলি 200 জন বলতে আমরা চট্টগ্রাম অঞ্চলে যে সকল স্যাম্পল গুলি আমরা পেয়েছি, যারা কোভিড মানে আক্রান্ত। উপসর্গ নিয়ে স্যাম্পল দিয়েছেন, এর মধ্যে আমরা পেয়েছিলাম 6100 বোধহয় 46টি স্যাম্পল আমরা পেয়েছিলাম। আর আরো 2টা ল্যাব আছে যে যারা বিদেশি স্যাম্পল গুলি করে, একটা বিআইটিআইডি আর একটা হলো চিটাং মেডিকেল কলেজ আর চট্টগ্রাম ইউনিভার্সিটি কিছু স্যাম্পল করে। কিন্তু আমরা দেখলাম এই 4টা ল্যাবের মধ্যে আমরা কিন্তু বলবো একটা ল্যাব মানে 4:1, এতে এই যে 25% ধরলে যদি স্যাম্পল সাইজ ধরি আমি চট্টগ্রামটা, আমি কিন্তু অন্য জায়গার কথা বলবো না, ল্যাবের মানে এখন আমরা বলতে পারি আমাদের যে যে পার্সেন্টেজ পাচ্ছি সারা বাংলাদেশের সাথে মিলে যাচ্ছে। আমরা কিন্তু এখন 17-18, প্রথম আমরা এপ্রিলের দিকে প্রথম সপ্তাহে কিন্তু 42% আমরা পেয়েছিলাম। তখন যেইভাবে এটা বাড়লো, কিন্তু ন্যাশনালি কিন্তু একইভাবে বাড়লো। আমি মনে করি এই যে আমরা যে কাজটা করছি, আরো তো এখানে 4 লক্ষ ভ্যাকসিন দেওয়া হয়েছিল আমাদের প্রথম ডোজ আর কি আমাদের চট্টগ্রাম। এর মধ্যে যে সবাই আক্রান্ত হবে সেটা না, তো এর মধ্যে তো আমরা খুব পার্সেন্টেজ কম পাবেন আপনি। সেই অনুপাতে আমরা যে 200 জন করেছি, আমি মনে করি চট্টগ্রামের জন্য এই স্যাম্পল সাইজটা ঠিক আছে। ঠিক আছে। এখন প্রত্যেক ডিভিশনে যদি এটা করে, তাহলে কিন্তু এটা একটা পূর্ণাঙ্গ বাংলাদেশের একটা রূপ পাওয়া যাবে। তবে আমি মনে করি চট্টগ্রামে যে রূপটা পেয়েছে, সারা বাংলাদেশে এই চিত্রটাই পাওয়া যাবে। এবং ঢাকার পরে আসলে চট্টগ্রামেই যেহেতু ইনফেকশনটা সবচেয়ে বেশি। অধ্যাপক Yes. শারমিন চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের যদি ল্যাব সুবিধা আরো একটু বেশি থাকতো, তাহলে কি আপনারা এই স্যাম্পল সাইজটা আরো বড় করে আরো বেশি জনের উপরে এই গবেষণাটি করতে পারতেন? আহ, আসলে আমরা আমাদের যে কোভিড-19 টেস্টিং ল্যাবটি আছে, এটি একটি হচ্ছে সাপোর্টিং ল্যাব। আমরা নিজেরা কোনো স্যাম্পল কালেকশন করি না। আমরা সাধারণত অন্যান্য যেসব ল্যাব আছে যারা স্যাম্পল কালেকশন করে, তারা সেখানে কালেকশন করে আমাদের কাছে স্যাম্পল পাঠায়। আমরা কিছুটা সাহায্যকারী বা সাপোর্টিং ল্যাব হিসেবে আছি এখানে। তো প্রথম দিকে আমরা বিআইটিআইডি থেকে স্যাম্পল পেতাম, পরবর্তীতে আমরা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে স্যাম্পল পাচ্ছি। তো এই স্যাম্পলটার উপর আসলে আমাদের তেমন কোনো হাত নেই। এটা আমাদেরকে প্রতিদিন যা পাঠানো হয় আমরা সেই স্যাম্পলটা তাদেরকে টেস্ট করে দেই। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, আমরা 2 মাসে প্রায় 6000-এর উপরে স্যাম্পল আমরা পেয়েছি। যদি আরো কিছু বেশি আমরা স্যাম্পল পেতাম, আমরা হয়তো স্টাডিটা আরেকটু বড় পরিসরে হয়তো আমরা করতে পারতাম। আমাদের লোকবলও আছে, আমাদের আরটিপিসিআর মেশিনও আমাদের 2টো আমরা ইনস্টল করেছি আমাদের ল্যাবে। সেই ক্ষেত্রে হয়তো আরো বেশি স্যাম্পল পেলে আমরা হয়তো আরো এই সংখ্যাটা আরো বেশি পেতাম। এখানে খেয়াল করুন যে আসলে এই যে আমরা 1700+ আমরা পজিটিভ রোগী আইডেন্টিফাই করেছি, তার মধ্যে 200 জন আমরা মানে টিকা নিয়েছে এরকম পেয়েছি। হ্যাঁ, এই স্যাম্পল সাইজের সংখ্যাটা যদি আরো বড় হতো, তাহলে হয়তো এই 200-র চাইতে বড় একটা সংখ্যা আমরা পেতে পারতাম। তবে আপনাকে জানিয়ে রাখছি যে আসলে আমাদের এই স্টাডিটি বা গবেষণাটি চলমান আছে।
আমরা কিন্তু এখনো তথ্য উপাত্ত সংগ্রহ করছি এবং আপনি জানেন যে টিকার দ্বিতীয় ডোজ শুরু হয়েছে। সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় ডোজের পরে যারা আক্রান্ত হবেন বা হচ্ছেন তাদের কাছ তাদেরকেও থেকেও আপনারা তথ্য উপাত্ত গবেষণায় সম্পৃক্ত করবেন। জি। জি, ডক্টর ইফতেখার আহমেদ রানা, আপনি যেহেতু মাইক্রোবায়োলজিস্ট, আপনাকে এই প্রশ্নটি করা সম্মত হবে যে আসলে আমরা জানি যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি একটি অনেক পুরাতন স্ট্রেইনের উপর ভিত্তি করে বানানো হয়েছিল। এখন যে নতুন নতুন স্ট্রেইন, আপনি জানেন যে ভারতে ডাবল মিউটেন্ট, ট্রিপল মিউটেন্টের কথা বলা হচ্ছে। এই নতুন স্ট্রেইনগুলি আসলে অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনটি নতুন স্ট্রেইনগুলির বিরুদ্ধে কতটুকু প্রতিরোধ ক্ষমতা অর্জন করবে কিংবা করেছে, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অবশ্যই যে ভাইরাসের ইনিশিয়ালি যে স্ট্রেন ছিল, খুব পুরাতন স্ট্রেনটা নিয়ে কাজ শুরু করেছিল, যে তাদের টার্গেট ছিল যে স্পাইক প্রোটিনের উপরে, ভাইরাসের স্পাইক প্রোটিন যার মধ্যে ভাইরাস মানুষকে ইনফেক্ট করে, ফার্স্ট বাইন্ডিংটা হয়, এটাকে টার্গেট করে কিন্তু অ্যাস্ট্রাজেনেকা ফার্স্ট ভ্যাকসিনটা ডিজাইন করে এবং পরবর্তীতে এটা মার্কেটে নিয়ে আসে, মানুষের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন হয়। তবে বর্তমানে এই ভাইরাসের যে নেচার, যে ভাইরাসের খুবই কুইক মিউটেশন হইতেছে, যেমন আপনি ইদানিং শুনতেছেন যে ইউকে ভেরিয়েন্ট, সাউথ আফ্রিকা ভেরিয়েন্ট, এটা খুবই ফ্রিকুয়েন্টলি আমাদের দেশে এখন খুবই স্প্রেড হইতেছে। তবে এখানে আশার বাণী হচ্ছে যে যখন কোনো একটা ভ্যাকসিন ডিজাইন করা হয়, ভ্যাকসিনের ভাইরাসের এমন একটা পয়েন্টকে টার্গেট করা হয় যাতে ভাইরাস খুব সহজে চেঞ্জ করতে না পারে, অথবা ওই অর্গানিজম বা জীবাণুকে চেঞ্জ করতে না পারে। এটা হচ্ছে ভ্যাকসিন তৈরির একটা মূল নীতি, হ্যাঁ। বাট কিন্তু এই যেহেতু এটা আরএনএ ভাইরাস, এই ভাইরাসের মিউটেশন রেটটা অন্যান্য ভাইরাসের চেয়ে খুবই রেপিড। ফর এক্সাম্পল, এই ভ্যাকসিনটা অবশ্যই কাজ করবে, তবে তার এফিকেসি কেমন হবে সেটা নিয়ে এখনো বর্তমানে কোনো 100% কোনো স্টাডি কোথাও করতে পারে নাই, কারণ খুব কম সময়ের মধ্যে এটা হইতেছে। আর একটা হচ্ছে, যদি এই ভ্যাকসিন কোনো কারণে ভাইরাস যদি মিউটেশন হয়, ফর এক্সাম্পল যে স্পাইক প্রোটিনকে টার্গেট করে ভ্যাকসিনটা তৈরি করা হয়েছিল, যদি ওই ভ্যাকসিনের স্পাইক প্রোটিনে যদি কোনো ধরনের মিউটেশন হয়, অবশ্যই তার অ্যান্টিবডিটাও চেঞ্জ হবে। যেটা মানুষের শরীরে হয়, যখন অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন মানুষের শরীরে দেওয়া হয়, ওই ভ্যাকসিনের এগেইনস্টে কিন্তু অ্যান্টিবডিটা মানুষের শরীরে থাকে। কিন্তু যখন নতুন একটা ভেরিয়েন্ট যখন মানুষকে আক্রান্ত করে, তখন ওই ভেরিয়েন্টটা যদি ওই অ্যান্টিবডি তাকে চিনতে না পারে, তখন কিন্তু এই ভাইরাসটা আবার তাকে আক্রান্ত করে ফেলে। তো যেটাকে বলে ইমিউনোলজিক্যাল ইভিশন বলে, মানে বডির প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দেওয়া। তো এটা আসলে ডিপেন্ড করতেছে সম্পূর্ণ ভাইরাসের নেচারের উপরে। যদি ভাইরাস যদি ডাবল মিউটেশন, ট্রিপল মিউটেশন হইতেছে, এই মিউটেশনের কারণে যদি মানে ভাইরাসের পুরো স্ট্রাকচারাল প্রপার্টিস চেঞ্জ হয়ে যায়, এমনকি অ্যান্টিবডি যদি তাকে চিনতেই না পারে, তাহলে অবশ্যই সে আবার রোগে আক্রান্ত হবে বা হইতে পারে। বা আশাবাদী হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা যে ভ্যাকসিন দিতেছে, ওই ভ্যাকসিন কিন্তু যে অ্যান্টিবডি তৈরি করে সেটা হচ্ছে পলিক্লোনাল। দ্যাট মিনস যদি কোনো কারণে ওই ভ্যাকসিন যদি আংশিকভাবেও ফেল করে, কিন্তু তার কিছু অংশ কাজ করবে। দ্যাট মিনস 100% যে ফেল করবে সেটা কিন্তু বলা যাবে না। যদিও তাকে মানে 100-তে 100 প্রোটেকশন দিতে পারবে না, কিন্তু তাকে আংশিক মানে 50% অথবা 70% পর্যন্ত প্রোটেকশন দিতে পারবে। এই কারণে দেখা যায় যে যদি কোনো মানুষ ভ্যাকসিন নেওয়ার পরেও যদি আক্রান্ত হয়, তার ক্ষেত্রে সিভিয়ারিটি কিন্তু অনেক অংশ কম। এটা হচ্ছে ভ্যাকসিনের একটা সুফল, যে সে 100% প্রোটেকশন করতে না পারলেও তাকে কিছু পরিমাণ প্রোটেকশন তাকে দিতে পারবে, যেটা মানুষের স্বাস্থ্য ঝুঁকি এবং মৃত্যু ঝুঁকি অনেকাংশেই কমাবে। আপনাদের গবেষণায় এটি উঠে এসেছে। গৌতম বুদ্ধ দাস, আপনার কাছে জানতে চাই যে যেটি বলছিলেন ডক্টর ইফতেখার, যে ন্যূনতম যে প্রোটেকশনটুকু দিবে, এই প্রোটেকশনটুকুও তো আমি আসলে এমনি পাচ্ছি না, ভ্যাকসিন না নিয়ে পাচ্ছি না। এই প্রোটেকশনটার জন্য হলেও তো মানুষের ভ্যাকসিন নেওয়া উচিত, তাই তো? মানে আপনি কি মনে করেন? আপনি যেটা বললেন এটা একদম সঠিক কথা। আমরা অত্যন্ত ভাগ্যবান এবং এই দেশ কিন্তু ভাগ্যবান, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ দিই এবং ওনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। এই যে অল্প সময়ে যে আমাদের যে ভ্যাকসিন এসেছে এবং আমরা ভ্যাকসিন নিতে পেরেছি এবং ডাবল ডোজ, এখনো কিন্তু 80 কি 100টা দেশ কিন্তু এখনো ভ্যাকসিন পায়নি, কিন্তু আমরা কিন্তু অলরেডি যারা ডাবল ডোজও নিয়ে ফেলেছি। আমি মনে করি ভ্যাকসিন কিন্তু আপনাকে সুরক্ষা দিবে, 100% না দেখ। এই যে আমাদের ইফতেখার রানা যে সহকারী অধ্যাপক মাইক্রোবায়োলজি কথাটা বললো, এই ভ্যাকসিনটা কি করবে, যদি আপনাকে 50% 60% যদি আপনাকে মানে প্রটেক্ট করতে পারে, তাহলে কিন্তু আপনি মৃত্যু ঝুঁকি থেকে বেঁচে গেলেন। আমার হলো কি, আমাকে যেন হসপিটালে হাই ফ্লো অক্সিজেন আইসিইউতে না যেতে হয়, এই পর্যন্ত না গেলেও কিন্তু আমি সুরক্ষা থাকবো। এই কিন্তু ভ্যাকসিনের কিন্তু একটা বড় একটা মানে কারিগরি ব্যাপার এখানে।
তা আমি মনে করি যে যারা এখনো ভ্যাকসিন নেন নাই, আর আমরা চেষ্টা করছে আমাদের সরকার ভ্যাকসিনকে আবার আনার জন্য। আমি আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শী এবং উনি অবশ্যই আমাদেরকে পরবর্তী অল্প কিছুদিনের মধ্যে আমরা কিন্তু ভ্যাকসিন আরো পেয়ে যাব। সেই জন্য আমি দেশবাসীকে বলবো, আপনারা এই সুরক্ষা থাকার জন্য, মৃত্যু ঝুঁকি বাঁচানোর জন্য আক্রমণ হন। ভ্যাকসিন নিয়ে কিন্তু আক্রমণ হতে পারেন, এটা কিন্তু আমরা শিওর দিতে পারি না, কিন্তু আপনি মৃত্যু ঝুঁকিটা কিন্তু অনেকাংশে কমিয়ে দিন। জি জি, বুঝতে পেরেছি। আমরা একটি বিরতিতে যাবো, বিরতি থেকে ফিরে এসে আপনাদের সাথে আবারও কথা বলবো। দর্শক, সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে সময় হলো একটি বিরতি থেকে ফিরে এসে আজকের অতিথিদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আমরা কথা বলছি সুরক্ষায় কোভিড-19 টিকা নিয়ে। জি, অধ্যাপক গৌতম প্রত্যুষ, আপনি বলছিলেন যে বাংলাদেশ খুবই লাকি, সৌভাগ্যবান যে আমরা অনেকেই দুইটি ডোজ সম্পন্ন করতে পেরেছি, কিন্তু অনেক দেশ যেখানে ভ্যাকসিন পায়নি। কিন্তু এই মুহূর্তে যেটি সংকট, যে বাংলাদেশের ভ্যাকসিন কিন্তু কমে আসছে, আর হয়তো 2 সপ্তাহ মানে চালানো যাবে এই ভ্যাকসিন দিয়ে, তারপর কিন্তু বাংলাদেশের হাতে কোনো ভ্যাকসিন থাকবে না। এই সংকটটি মোকাবেলায় নানামুখী প্রচেষ্টা আছে। চীনের ভ্যাকসিন আসছে, রাশিয়ার ভ্যাকসিন আসবে, এরকম একটি কথাবার্তা শোনা যাচ্ছে। তো সব মিলে আসলে বাংলাদেশ সরকারের ভ্যাকসিন যে সম্প্রসারণ কর্মসূচিটি কীরকম হওয়া উচিত, আপনার কোনো পরামর্শ আছে কিনা? না, আমি বলি ভ্যাকসিন আমাদের দেশে যখন পেয়েছি, এখন সামনে অত্যন্ত মানে ক্রুশিয়াল পিরিয়ড। ভারতে যে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, তাদের তো যে অবস্থা, সেটা তো আপনি নিজেও দেখছেন। বর্তমানে ভারতের মানে মানে এখানে ইনফেকশন রেট কত হাই। আমরা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকার অত্যন্ত সচেষ্ট আছে ভ্যাকসিন আনার জন্য। এছাড়াও আমি বলবো, যতদিন পর্যন্ত আমরা ভ্যাকসিন না পাই, যদি স্বাস্থ্যবিধিটা মেনে চলা হয়, অন্তত মাস্ক, দিস ইজ এ ওয়ান টাইপ ভ্যাকসিন, আমি মনে করি এটা 95% আপনাকে সুরক্ষা দিবে। সকলে যদি আমরা মাস্ক পরি, আমরা যদি স্যানিটাইজ করি, আমরা যদি সোশ্যাল ডিস্টেন্সিং করি, আমরা মানে সামাজিক মানুষ থেকে মানুষ দূরত্ব থাকি 6 ফুট 5 ফুট, তাহলে কিন্তু আমরা কিন্তু এই রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমি এটাও কিন্তু একটা ভ্যাকসিন, আলাদা ভ্যাকসিন বলবো। আর ওইটা তো শরীরের ভিতরে আমরা সাইন্টিফিক ভ্যাকসিন, এটা কিন্তু আমাদের প্রাকৃতিক ভ্যাকসিন। প্রকৃতি আমাকে যেভাবে আমার ভাইরাসটা যেন আমার না ঢুকে, এটা কিন্তু অবশ্যই দেখা উচিত। তারপরও আমি বলবো, আমরা যারা ভ্যাকসিন নিয়েছি, এরপরেও যদি ভ্যাকসিন, আমাদের ক্রাইসিস আছে, সারা ওয়ার্ল্ডে ক্রাইসিস আছে, আমাদের সরকার কিন্তু অত্যন্ত সচেষ্ট। এবং মানে সামনে দেখবেন আপনি, যেহেতু আমি যতদূর জানি স্পুটনিক সাথে আমাদের একটা মানে রাশিয়ার সাথে একটা চুক্তি হয়ে গেছে, এবং অল্প কিছুদিনের মধ্যে তারা ওই যে কালচার করে আমাদের এখানে তৈরি করতে হবে, ওরকম একটা ফর্মুলা তারা দিবে। এইগুলি সমস্ত জিনিস নিয়ে, আর আমাদের যদি সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষাটা কি এমনি আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো, আমরা আশা করি। জি, এই ক্ষেত্রে অধ্যাপক শারমিন চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে অধ্যাপক গৌতম যদি বলছিলেন যে মাস্কই হচ্ছে এখনকার বড় ভ্যাকসিন, একরকম যারা ভ্যাকসিন নিচ্ছেন না, এই বিষয়ে আপনি কিছু যোগ করবেন কিনা? স্যারের কথা একেবারেই আসলে সঠিক, যেটা প্রথম থেকেই কোভিড-19 প্যান্ডেমিক শুরু হওয়ার প্রথম থেকেই যে 3টা ব্যাপারে জনগণকে সচেতন করা হচ্ছে, সেই 3টার মধ্যে একটা হচ্ছে মাস্ক পরিধান করা। এবং কিছুদিন আগে একটি গবেষণায় উঠে এসেছে যে যদি ডাবল মাস্ক পরা হয়, সেটা হচ্ছে সবচেয়ে ভালো প্রোটেকশন দেয়। তো এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই, এবং আমার মনে হয় সারা বাংলাদেশের সকল গবেষকই এই ব্যাপারে আবেদন জানাবেন যে এই মাস্কটা যেন সবাই অবশ্যই পরে, সাথে বারবার হ্যান্ড স্যানিটাইজ করা, এবং তার সাথে হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিংটা। কিন্তু মাস্ক পরে আমরা দেখি যে জনগণের বিশাল অংশের অনীহা, এই অনীহাটা আসলে কিভাবে দূর করা যায়, কিংবা কিভাবে উদ্বুদ্ধ করা যায়, আপনার কোনো পরামর্শ আছে কিনা এই বিষয়ে? এটা অবশ্যই এই আপনাদের যে সোশ্যাল মিডিয়া আছে, এর মাধ্যমে বারবার এটা প্রচার করতে হবে। এটা আপনাদের একটি দায়িত্ব আমি মনে করি, যে বারবার এটা প্রচার করা যে মাস্কটা অবশ্যই পরতে হবে। হ্যাঁ, জনগণের মধ্যে এটার ব্যাপারে সচেতনতা একেবারেই নেই। বিশেষ করে বাইরে গেলে এখনো আমি দেখি যে 50% মানুষেরই মুখে মাস্ক নেই। তো এইভাবে যে সঠিক উপায়ে মাস্ক পরিধান করার যে পদ্ধতিগুলো আছে, সেগুলো জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বারবার জনগণকে সচেতন করতে হবে, আমি এটা মনে করি। আর তাছাড়া এই ধরনের ব্যাপারগুলো নিয়ে যদি কিছু রিসার্চ হয়,
যে মাস্ক পরিধান করা অবস্থায় এবং মাস্ক না পরা অবস্থায় বা যে সুরক্ষাগুলো আছে এগুলো যদি সঠিকভাবে পালন না করে তাহলে কি অবস্থা হচ্ছে, এই ধরনের কম্পারেটিভ স্টাডি করে সেটার রেজাল্টটাও কিন্তু যদি আমরা দিতে পারি জনগণের সামনে, সেটা থেকেও লোকজন উদ্বুদ্ধ হতে পারে। আপনারা যেমন টিকা নিয়ে গবেষণা করতে তেমনই আসলে মাস্ক নিয়েও একটি গবেষণা যদি করা যায়, জি, স্পষ্ট হয়েছে। ডক্টর ইফতেখার আহমেদ রানা, এখন আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে বাংলাদেশ একটি নিষ্ঠুরতম মাস, মানে ক্রুয়েল মাস পার করছে এই এপ্রিলের শুরু 1 তারিখ থেকে এখন পর্যন্ত আপনি যদি মৃত্যু এবং সংক্রমণের চিত্রটি দেখেন সেটি অনেক ভয়াবহ। বাংলাদেশের এ পর্যন্ত এত বেশি মানুষ মারা যায়নি। আসলে আপনি কি বলবেন এখন করোনা ভাইরাস বাংলাদেশে আসলে কোন অবস্থায় আছে, কিভাবে ফাংশন করছে, কেন এত মানুষ আক্রান্ত হচ্ছে এবং এ থেকে সুরক্ষার উপায়টাই বা কি, আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। আসলে বর্তমানে বাংলাদেশে যে প্যান্ডেমিক কন্ডিশন একটা ম্যাক্সিমাম স্টেজে আমরা আছি। দেখবেন আমরা প্রিভিয়াস যত রেকর্ড আছে আমাদের পার ডে আমার রেকর্ড গুলো আমরা ভাঙতেছি। সো এটা আসলে আমাদের জন্য অ্যালার্মিং একটা টাইম, এমনকি জনগণের জন্য এমনকি সকল মানুষের জন্য এটা একটা খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন আমাদের। তবে বর্তমানে আমাদের দেশে কিছুদিন আগে আইসিডিডিআরবি যে এবং আইডিসিআর যে রিপোর্ট দিয়েছে, এখানে দেখা গেছে যে বাংলাদেশে বর্তমানে ইউকে স্ট্রেইন এবং সাউথ আফ্রিকা স্ট্রেইন সবচেয়ে বেশি প্রিভ্যালেন্ট, যেটা দ্বারা আমরা খুব বেশি ইনফেক্টেড হচ্ছি। এমনকি ইদানিং দেখা যাচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা সাউথ আফ্রিকা স্ট্রেইনটাই সবচেয়ে বেশি ইনফেকশাস, এবং তার ট্রান্সমিশন রেট যে ছড়িয়ে যাওয়ার যে প্রবণতা একজন থেকে আরেকজনে, এটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এমনকি এই ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন, যেটা মানে অবশ্যই আমরা ভ্যাকসিন নেওয়ার পর আক্রান্ত হতে পারি, যে ডাবল ডোজ ভ্যাকসিন নিলেও আক্রান্ত হতে পারে, কারণ কি ভাইরাসটা মিউটেশন হইতেছে, চেঞ্জ হইতেছে। তো এটার জন্য যে আমাদের গৌতম বুদ্ধ স্যার যেটা বললেন যে এক্ষেত্রে মাস্ক এবং কি তার স্বাস্থ্য সুরক্ষার মানে ব্যতিক্রম কোনো চিন্তাই করা যাবে না, কারণ কি এটা থেকে বাঁচতে হবে না। দেখেন আমরা একটা উন্নয়নশীল দেশ, আমরা উন্নতির দিকে যাচ্ছি, কিন্তু আমাদের একটা ডাইনামিক একটা পরিবর্তন হচ্ছে আমাদের দেশের মধ্যে। কিন্তু তার মানে এই না যে আমাদের দেশে 100% মানুষকে আমরা ভ্যাকসিন খুব শর্ট টাইমে করতে পারবো, এটা সম্ভব না। কিন্তু প্রতিনিয়ত যে ভাইরাসের স্ট্রেন ইভলিউশন হইতেছে, একটা পর এক নতুন ধরন চেঞ্জ হইতেছে, মানুষকে আক্রান্ত করতেছে, পার্সেন্টেজ বাড়তেছে। তো এটার জন্য মানুষকে সচেতন করার বিকল্প কোনো কিছু নেই। এমনকি মানুষকে সচেতন করতে পারলেই এই ইনফেকশনটাকে কমানো যাবে। আপনি দেখেন যে তখন লকডাউন দেওয়া হয়েছিল, যদিও লকডাউন সম্পূর্ণরূপে আমরা মানতে পারি না, কিন্তু লকডাউনের পরে কিন্তু পার্সেন্টেজ কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। আপনি কিন্তু লক্ষ্য করবেন, আর যারা মারা যাচ্ছে তারা কিন্তু প্রথমের রোগী, যারা 12 দিন 14 দিন হসপিটালাইজ ছিল, আইসিইউ ছিল, তারা মারা যাচ্ছে। নতুন করে কিন্তু আপনি দেখেন পার্সেন্টেজ আস্তে আস্তে কমতেছে, টোটাল রোগীর সংখ্যাও কিন্তু কমতেছে। তবে এটা কি ইন্ডিকেট করে? এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে আমরা যদি আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারি, আমরা মুভমেন্ট মেনটেন করতে পারি, তাহলে অবশ্যই এই সংক্রমণ হার অবশ্যই অনেকাংশ কমানো যাবে। তবে এটা আমাদের অ্যালার্মিং যে ভ্যাকসিন নেই অথবা ভ্যাকসিন নাম্বার নাই নেই, আমাদেরকে মাস্ক এমনকি আমাদের হ্যান্ড স্যানিটাইজার আমাদের সম্পূর্ণ স্বাস্থ্যের জন্য মানতে হবে, এটা বিকল্প কোনো কিছু নেই। সবাইকে এটা মানার জন্য খুবই উদ্বুদ্ধ করা উচিত। জি জি, একদম স্পষ্ট হয়েছে। অধ্যাপক গৌতম বুদ্ধ দাস যেটি বলছিলেন ডক্টর ইফতেখার, যে মাস্ক পরা কিংবা স্বাস্থ্যবিধি মেনটেন করা বলতে যে শারীরিক দূরত্ব, কিন্তু 18 কোটি মানুষের দেশে কিন্তু শারীরিক দূরত্ব মেনটেন করা একটু কঠিনই বটে। সেক্ষেত্রে আপনি আর কি বলবেন? আসলে মাস্ক পড়তে বলবেন বেশি করে নাকি কিভাবে বলবেন? আমি বলবো আমাদের চট্টগ্রাম, ঢাকা বিভাগীয় শহরগুলি যেখানে আমরা অত্যন্ত ঘনবসতি, সেখানে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং না করতে পারলো মাস্ক অবশ্যই মাস্ক এটা একটা কি, মাস্ক যদি আপনি শুধু পরে থাকেন, দুইজনই পরে থাকেন, তাহলে কিন্তু আক্রান্ত রোগীও আপনাকে এখানে ভাইরাস ছড়াইতে পারবে না, আবার আপনি নিজেও ভাইরাসটাকে গ্রহণ করতে পারবেন না। এই দুইটা জিনিস যদি করেন, আপনি যদি কন্টাক্টও আইসা পড়েন, তাহলে কিন্তু আপনি দেখেন আজকে কোভিড রোগী যারা আছে তাদের সাথে কিন্তু আত্মীয় স্বজনরা সবাই কিন্তু হসপিটালে যায়। আগে কিন্তু একটা চরম ভীতি ছিল যে এখানে এপ্রিল মে রোগী মাকেও কিন্তু বাইরে রেখে আসতে হয়েছে, এরকম হয়েছে, ঘরের থেকে মানে বাগানে রেখে এসেছে সেই জিনিসটা। কিন্তু এখন কিন্তু ওই চিত্র নাই, কারণ এখন এই যে মাস্কটা পরে যদি আপনি পরিধান করে যদি রোগীর সেবাও করেন, আমি আশা করি আপনি যদি ওরকম ভাবে মাস্ক পরতে পারেন, তাহলে কিন্তু আপনি এই রোগ থেকে আপনি মুক্ত থাকবেন, সবসময় মুক্ত থাকবেন। আরেকটা কথা আপনাকে আজকে বলে রাখি, আমাদের দেশে যখন ভ্যাকসিন এলো, আমাদের এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, স্বাস্থ্য অধিদপ্তর বলে, তাদেরকে কিন্তু ধন্যবাদ পাওয়া উপযুক্ত। কারণ হলো এইভাবে ভ্যাকসিন সিস্টেমটা করে দিয়েছে যে, এবং আমি আইসিটি সেলকেও এখানে আমরা ধন্যবাদ দিই, এত সুন্দর একটা অ্যাপস এর মাধ্যমে। দেখেন ভারতে
আপনি ভ্যাকসিন যারা নিতে যাচ্ছে ওখানে মারামারি এবং লাইন, কত বড় লাইন হয়ে যাচ্ছে। তারা কিন্তু টাকা দিয়ে ভ্যাকসিন নিচ্ছে, 400 টাকা লাগে। আমরা এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কিন্তু বিনা পয়সায় ভ্যাকসিনটা দিচ্ছে। এটা উপহার আর বড় উপহার হতে পারে না। এটা কিন্তু আমি মনে করি সরকারের একটা মানে এখানে অভিনন্দন পাওয়া, এবং এটা অবশ্যই দেওয়া দরকার আমাদের জনগণ। আপনার একদম স্পষ্ট হয়েছে। অধ্যাপক গৌতম দাস, অধ্যাপক শারমিন চৌধুরী এবং ডক্টর ইফতেখার আহমেদ রায়, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুরক্ষায় প্রতিনিধি অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। এবং আমরা আশা করি যে আপনাদের গবেষণা কার্যক্রম আপনারা চালিয়ে যান এবং এরকম আরও গবেষণা আপনারা জাতির সামনে প্রকাশ করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সুরক্ষায় প্রতিনিধি অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আমরা জানি যে মাস্ক পরলে, আমাদের আলোচকরা বললেন যে তারা মাস্কের দিকে আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন, এবং একই সাথে যারা টিকা নেননি, টিকা নিয়ে যাদের দ্বিধা সংকোচ আছে, তাদের গবেষণার ফলাফলের মাধ্যমে আসলে দ্বিধা সংকোচ কেটে যাবে, এমনটি তারা আশা করছেন। আজ এখানেই শেষ করছে। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন বিষয় নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।